নমস্কার, গল্প ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প। আজও চায়ের দোকানের আড্ডা বসছে। দরকার পড়লে অবশ্যই এক কাপ চা বানিয়ে চায়ের উপভোগ করতে করতে আমাদের আজকের গল্পটা শুনুন। তাহলে শুরু করা যাক। অবনী একেবারেই গ্রামের ছেলে। গায়ের রং চাপা, বয়স ওই সবেমাত্র 20-21। ছোট থেকেই জীবনটা সহজ ছিল না। বাবা নেই, তা বহুদিন হয়েছে। সংসারের ভার যেন একেবারে মায়ের ঘাড়ে চলে আসছে তার ছোটবেলা থেকে। মাই সামলান সব কিছু। সামান্য জমি জমা, ক্ষেত খামারের ফসল আর মাঝে মধ্যে ঋণ করে সংসার চালান। অবনীও এখন পড়াশোনার পাট গুটিয়ে এনেছে প্রায়। বই খাতা যত না ওর সঙ্গী, তার থেকেও বেশি আপন হয়েছে হাটে যাওয়া আসা, ক্ষেত খামারে ফসলের খবর রাখা। মাঝে সাঝে হাটে গিয়ে দু একটা জিনিসপত্র বেচে দেয় আর মাকে বলে, দেখো গো মা, তোমার অবনী কিন্তু সংসার চালাতে শিখেছে। তুমি শুধু আশীর্বাদ করো। সেদিন ছিল অমাবস্যা। আকাশে যেন কালো মেঘের চাদর জুড়ে বসেছে। দূরে কোথাও কুকুর ডেকে উঠছে, আবার হঠাৎ থেমে যাচ্ছে। গ্রামের হাটটা বেশ খানিক দূরে, গোটা 3 ক্রোশ পথ হবে। সেই কোন সকালে হাটে এসেছিল অবনী। দিনটা মন্দ যায়নি, কেনাবেচা বেশ ভালোই হয়েছে। ব্যবসার বোঝা মাথায় তুলে ফেরার প্রস্তুতি নিচ্ছে এমন সময় পাশের গায়ের এক কুচকানো মুখের বৃদ্ধা হঠাৎ এগিয়ে এসে বললেন, অবনী, অমাবস্যার রাতে তাল দিঘির দিক দিয়ে ফিরবি না যেন বাবা। ওখানে কিন্তু অশরীরীর বাস। শুনেছিস নাকি কিছু? তাল গাছের তলায় সন্ধ্যের পর কারোর যাওয়া মানা। ভয়ানক জায়গা সেটা। বৃদ্ধার কণ্ঠস্বর যেন ভারী শোনালো। তিনি যেন এক আতঙ্কের অভিজ্ঞতায় এ কথা বললেন। তার গলার স্বর কাঁপছিল। অবনী হেসে উঠল, চোখ কুঁচকে বলল, তা কাকা, আজকে কি টেনেছ শুনি? আফিম নাকি চুরুট? এসব বাজে কথায় আমার ভয় নেই। বৃদ্ধা ভুরু কুঁচকে বিড়বিড় করতে লাগলেন, ওরে এসো না রে অবনী, সাবধান করলাম। অমাবস্যার রাত সহজ নয়। কিন্তু অবনী আর কান দিল না। একগাল হেসে বোঝা মাথায় তুলে নিল আর নিজের মনে বলল, এসব ভূত ঠুত কেবল গায়ের বুড়ো বুড়িদের বানানো গল্প। মানুষের মনকে ভয় দেখিয়ে বেঁধে রাখার জন্য এসব রটানো হয়। তার ঠোঁটের কোণে একরাশ আত্মবিশ্বাসী হাসি খেলে গেল। ভূত ঠুত নেই রে বাবা, সব মন করা কাহিনী। বৃদ্ধার চোখে তখন শঙ্কার ছায়া, কিন্তু অবনী তাচ্ছিল্যের ভঙ্গিতে বাড়ির পথে রওনা দিল। সেদিন বাড়ি ফেরার সময় অবনী হঠাৎ ঠিক করল, গ্রামের বাঁক ঘুরে কাঁচা রাস্তা দিয়ে নয়, সরাসরি তালদিঘির পাশ দিয়েই ফিরবে। কোনো
কোনো বৃদ্ধার ভয়ে পথ ঘুরে গেলে তো বোকামি হবে। তার চেয়ে আধ ঘন্টা সময় বাঁচব, এই রাস্তাটা ধরি বড়। আসলে তার মনের ভিতরে একটা কৌতূহল কাজ করছিল। ছোটবেলা থেকে শুনে এসেছে সেই পথ অশরীরীদের জায়গা, সন্ধ্যার পর কেউ সেদিকে তেমন যায় না। তাই অবনী মনে মনে বলল, চলো দেখি, ভূতের রাজার সঙ্গে যদি দেখা হয় আমিও কিছু বর চেয়ে নেব। পথটা ছিল তাল গাছের সারি দিয়ে ঘেরা। অন্ধকার নেমে আসার পর যেন আরো ঘন হয়ে উঠেছিল গাছের ছায়া। পাতার ফাঁক দিয়ে সামান্য আলো ঢুকলেও সেটুকু আলো মাটিতে পড়ার আগেই মেঘে ঢাকা চাঁদ তা গিলে নিল। পরিবেশটা এমন শান্ত যে শোনার মতো কিছুই নেই, শুধুমাত্র দূরে কোথাও কুকুর ডাকছে ক্ষীণ স্বরে। অবনী আগে কখনো একা এই পথ ধরে রাতের বেলা আসেনি, তবু তার মুখে ভয় নয়, বরং কৌতূহলের ঝিলিক। মাথায় বোঝা নিয়ে হালকা পায়ে হাঁটতে হাঁটতে সে গেয়ে উঠল গ্রামের পুরনো গান। ওরে ও তাল পিয়ালের বনে রে, কাটলি আমার মন, এই আধারে আড্ডা হলে জমতো ভারী শোন। ওরে ও তাল পিয়ালের বনে রে, ওরে ও তাল দিঘি, ওরে একটা তাল দে না রে। নিজের গানের সাথে নিজেই হেসে উঠল অবনী। তার কণ্ঠ ছড়িয়ে পড়ল ফাঁকা পথে। দূরে একটা কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছিল। কেউ যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। অবনী দাঁড়ালো না, বরং একটু বেশি জোরে গুনগুন করতে করতে মনটা নাচে আপন বেলা, গুনগুনিয়ে পথ চলা, স্বপ্ন শুধু দেখু মেলা। ও হাওয়া চলা না 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 না, মনটা নাচে আপন বেলা, গুনগুনিয়ে পথ চলা, স্বপ্ন শুধু দেখু মেলা। গলার সুরের সাথে সাথে তার মনে হলো এক মুহূর্ত আগেও তো ঝিঝি পোকা ডাকছিল। কোথায় গেল তারা? সে হাঁটা থামিয়ে এবার কান পাতল। চারপাশে চাপা নীরবতা। অবনী একবার যেন জোর করে হেসে উঠল, গলার আওয়াজ দিয়ে নীরবতাকে ভাঙতে চাইল। বুড়োর কথা সত্যি হবার না, ভয় দেখাচ্ছে শুধু বাতাস। কিন্তু তার নিজের হাসিটাই কেমন যেন অচেনা শোনালো। মনে মনে একটু চিন্তা নিয়ে চারপাশে ঘুরে জোরে একটা হাঁক দিল। ওরে ও মশাই, আপনার কি ভয় দেখান নাকি? ভয় দেখাতে পারবেন না, যা ইচ্ছে করেন। আমি কিন্তু অবনী। বলতে বলতেই ঠোঁটে শীষ তুলে দিল। তীক্ষ্ণ সুরটা গাছের ফাঁক দিয়ে গিয়ে মিলিয়ে গেল অন্ধকারে। এবার চোখে পড়ল তাল গাছের ফাঁক দিয়ে সেই দিঘিটা। বিশাল জলাশয় অন্ধকারে যেন কালো আয়নার মতো হয়ে আছে। মেঘে ঢাকা আকাশ আর গাছের ছায়া সেই জলে মিশে গিয়ে কেমন যেন ভৌতিক আবহ তৈরি করছে। বর্ষার মাঝামাঝি সময় গাছগুলিতে টুকটাক তালও ধরেছে। মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে অবনীর জিভে যেন জল এসে গেল। আহা, কি খাসা তাল গো! কয়েকটা যদি পেড়ে নিয়ে গিয়ে মাকে দিলে মন্দ হতো না। তালের বড়া, উফ, গরম গরম, আর মা যদি তালের গুড় পাটালি দিয়ে দেয়, আহা, খেয়ে একেবারে আহ্লাদে গড়াগড়ি খাবো। হাসতে হাসতে
মাথার বোঝাটা নামিয়ে রেখে সোজা চলে গেল তালতলার দিকে, ঠিক দিঘির ধারে। গাছের ছায়া লম্বা হয়ে জলে মিশেছে, আর বাতাসে ভেসে আসছে এক অদ্ভুত সুগন্ধি গন্ধ। মুহূর্তেই অবনীর নাকে ভেসে এলো সেই গন্ধ। সে থমকে দাঁড়ালো। আরে এই আবার কি? দিঘির জলে এত তাল পড়ে আছে নাকি? চোখ কুঁচকে জলে তাকালো সে। সত্যিই দেখা গেল শত শত তাল ভেসে বেড়াচ্ছে কালো জলে। অবনী এবার হেসে উঠল জোরে। হতচ্ছাড়া বুড়োগুলো এই জন্যই ভয় দেখিয়ে রাখে, রাতে কেউ যেন না আসে তাল কুড়োতে। সব ফাঁস হয়ে গেল তো এবার। এই কথা বলেই পাশেই পড়ে থাকা তাল কুড়োতে কুড়োতে গুনগুন করে উঠল। আয় আয় কাছে আয়। একটা বাঁশ যদি পেতাম তাহলে তালগুলো হাতের কাছে চলে আসতো। এই আয় আরেকটুখানি আয় আয় আয়। সে চারিদিকে তাকিয়ে একবার হাসল। এখন কি করি তাহলে? হ্যাঁ, এক কাজ করি। এই বলে ধুতিটা হাঁটুর ওপরে গুটিয়ে নিল, আর গড়গড় করে শব্দ তুলে নেমে গেল দিঘির কালো জলে। নামতেই একেবারে হাতের নাগালে চলে এলো একটা তাল। অবনী খুশিতে বলল, এই তো, এটাই চাই। এক টান মেরে সেটা ব্যাগে তুলতেই হঠাৎ সেই সুগন্ধি গন্ধটা উধাও হয়ে গেল। তার জায়গায় নাকে ভেসে এলো এক ভয়ানক দুর্গন্ধ, যেন শ্যাওলা, কাদা জল আর অনেক দিন ধরে পচে থাকা কিছু একটার গন্ধ। অবনীর নাক সিটকে গেল, চোখ বড় বড় হয়ে উঠল। কি পচা গন্ধ রে বাবা! একটু আগেই যে সুবাস বের হইতাছিল, হঠাৎ এখন এই বেও। মা গো মা, টেকা গেল না আর। দিঘির জলের উপরে তখন অসংখ্য তাল ভেসে আছে, কিন্তু অবনীর বুকের ভেতরটা কেমন যেন ধকধক করে উঠল। পাশ দিয়ে দিঘির কালো জল হঠাৎ অবনীর পায়ে এসে ঠেকল, কেমন যেন অচেনা ঠান্ডা। অবনী এক ঝটকা খেয়ে চমকে উঠল। কি হলো? ঝড় উঠবে নাকি? বলে চারপাশে তাকালো সে। সামনের অন্ধকার ভেদ করে হাঁটতে হাঁটতে হঠাৎই পেছনে ফিরে তাকালো। ঠিক তখনই জল ছিটকে ওঠার শব্দ। অবনী থমকে দাঁড়িয়ে গেল। বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করতে লাগলো। সে গলা কাঁপিয়ে চিৎকার করল, এই কে 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 ওখানে? পিছন ফিরে তাকাতেই অবনীর বুক কেঁপে উঠল। মাঝ দিঘিতে দেখা গেল সাদা কাপড় পরা এক মেয়ে জলে ডুবে যাচ্ছে, আবার মাঝে মাঝে ভেসে উঠছে। চুলগুলো ভিজে মুখ ঢেকে দিয়েছে। হাত দুটো আকাশের দিকে ছুঁয়ে ছুঁয়ে সাহায্য চাইছে। কণ্ঠস্বর ভেসে এলো কাপা কাপা জলে, বাঁচাও, বাঁচাও, ওরে বাবা রে, আমাকে কেউ বাঁচাও। শব্দটা এতটাই করুণ যে অবনীর বুক কেঁপে উঠল। এই তো, সত্যি কেউ ডুবে যাচ্ছে। মনে মনে বলল সে। এক মুহূর্ত না ভেবে চারপাশে তাকালো। কোথাও কোনো মানুষ নেই। গলাটা শুকিয়ে আসছিল, তবুও সে দৌড়ে গেল দিঘির বাঁধানো ঘাটের দিকে। এই দাঁড়া, আমি আসছি। চিৎকার করে উঠল অবনী। ঘাটে পৌঁছে সে হাঁপাতে হাঁপাতে জলে তাকালো, আর তারপরই চোখ বড় বড় হয়ে গেল।
জল একেবারে স্থির, এক ফোঁটাও জলের ঢেউ নেই। মাঝ দিঘিতেও কাউকে দেখা গেল না। অবনীর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে হলো বুকের ভেতরটা কে যেন পাথর দিয়ে চেপে ধরেছে। এ কি? আমি আমি তো চোখে দেখলাম, এই মাত্র এক্ষুনি দেখলাম। সে ধীরে ধীরে পিছন ঘুরে বাড়ির পথ ধরতে যাচ্ছিল। ঠিক তখনই আবার সেই ডাক, এবার আরো কাছে, আরো করুণ, যেন বুক চিড়ে আসছে। অবনী, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অবনী স্তব্ধ। তার গলা থেকে এক বিন্দুও শব্দ বেরোল না। হঠাৎই ডাকটা একেবারে যেন অবনীর পেছন থেকে এলো এবারে। অবনী, অবনী, আমাকে বাঁচাও। না, জলের ভেতর থেকে নয়, মনে হলো বাতাস বয়ে নিয়ে এসেছে সেই শীতল কণ্ঠস্বর। অবনী ঝট করে ঘাড় ঘুরিয়ে তাকাতেই বুকের ভেতরে যেন বজ্রপাত হলো। ঠিক ওর পিছনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। লাল সাদা ভেজা কাপড়ে মোড়া এক মেয়ে, চুল জট পাকানো, জল টপ টপ করে কাঁধ বেয়ে গড়িয়ে মাটিতে পড়ছে। মাথা থেকে পা পর্যন্ত কাদা মাখা শরীরে আঁকড়ে আছে ভিজে কাপড়টা। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয়, ওর মুখটাই পরিষ্কার দেখা যাচ্ছে না, যেন ঘন ছায়ার আড়ালে ঢেকে আছে। শুধু চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে রক্তিম লালচে আলো, যেন কোনো অগ্নিশিখা। অবনীর বুক কেঁপে উঠল। সে এক ঝটকায় কয়েক পা পিছিয়ে গেল। গলা শুকিয়ে কাঠ, বুকের ভেতরের হৃদস্পন্দনের ধপধপ শব্দ যেন কানে বাজতে লাগল। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এলো। তার পায়ের শব্দ নেই, অথচ মাটির কাদা যেন ভিজে যাচ্ছে, যেন কেউ হেঁটেছে সেখানে। চারপাশের বাতাসে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত শীতলতা। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল অবনীর। হঠাৎ মেয়েটির ঠান্ডা শীতল ভৌতিক স্বর কানে বিঁধল। তুই আমাকে বাঁচালি না? অবনী কেঁপে উঠল। মনে হলো বুক ফেটে চিৎকার বেরোবে, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোল না। আবার সেই কণ্ঠস্বর, এবার আরো শীতল, আরো কর্কশ। তুইও শান্তি পাবি না, বলে দিলাম। এই বলে মেয়েটির অবয়বটা যেন বাতাসে ধোয়ার মতো ভেসে উঠে মিলিয়ে গেল অন্ধকারে। শুধু কাদার ভেজা দাগ আর কটু গন্ধ রয়ে গেল মাটিতে। অবনী হঠাৎ বুকের সব জোর একত্র করে দৌড় শুরু করল। তালগাছের অন্ধকার পথ ধরে দৌড়চ্ছে, কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। যতই এগোয় সামনে আরো তাল গাছ, আরো অন্ধকার। তার মাথার ভেতরে যেন প্রতিধ্বনি বাজছে, তুইও শান্তি পাবি না, শান্তি পাবি না। অবনী হঠাৎ টের পেল তার পা ভারী হয়ে আসছে, যেন কোনো অদৃশ্য শক্তি তার পায়ের গোড়ালি শক্ত করে বেঁধে রেখেছে। প্রতিবার সামনে এক পা ফেলতে গেলেই পিছন থেকে এক অদৃশ্য টান তাকে নামিয়ে নিচ্ছে মাটির অন্ধকারে। অবনী ভয়ে চিৎকার করে উঠল।
আমাকে ছেড়ে দে। কে কে তুই? আমি কি ক্ষতি করেছি তোর? ঈশ্বর ঈশ্বর, আমাকে বাঁচাও বাঁচাও। মাগো মাগো, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। কিন্তু মনে হলো পেছন থেকে শিকড়ের মতো ঠান্ডা হাত উঠে এসে তার গোড়ালি আঁকড়ে ধরেছে। প্রতিবার পা ফেলতেই সেই হাতটা টেনে নিচ্ছে মাটির ভিতরে। অবনীর চোখ তখন শীতল হয়ে গেছে, গলা শুকিয়ে এক বিন্দুও শব্দ বেরোচ্ছে না, শুধু হাঁপানোর শব্দ আর সেই অদৃশ্য টানের খটখট আওয়াজ। হায় হায় হায়, এ কি! ঈশ্বর আমাকে বাঁচাও। মাগো মাগো, আমাকে রক্ষা করো, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। হঠাৎই দিঘির দিক থেকে সেই মেয়েটির ভেজা করুণ অথচ ভৌতিক কণ্ঠস্বর কানে ভেসে এলো। অবনী, অবনী, আজ থেকে তুই আমার সাথেই থাকবি, আমার সাথে। চারপাশের অন্ধকার যেন গিলে নিতে লাগলো অবনীকে। ঠিক সেই সময় আকাশে বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের জন্য সবকিছু আলোকিত হয়ে উঠল। সেই আলোয় অবনী স্পষ্ট দেখল তালগাছের মাথায় বসে আছে এক বিশাল কালো ছায়া। চোখ দুটো জ্বলছে আগুনের মতো লাল আলোয়। বিদ্যুতের ঝলক ম্লান হতেই চারদিক আবার গাঢ় অন্ধকারে ঢেকে গেল। কিন্তু অবনী বুঝল ছায়াটা ওর পিছু নিয়েছে। দৌড়াতে দৌড়াতে অবনীর কানে হঠাৎ ফিস ফিস শব্দ ভেসে এলো। অবনী, তুই পালাতে পারবি না, এ পথ তোর নয়। অবনীর শরীরের লোম খাড়া হয়ে গেল। সে চোখ বন্ধ করে প্রাণপণে ছুটতে লাগল। তালগাছের ফাঁক পেরিয়ে আধার কেটে হঠাৎ দূরে গ্রামের বস্তির হলদে আলো দেখা গেল। সেই মুহূর্তেই পেছনের ভয়ানক চাপটা যেন ধীরে ধীরে হালকা হয়ে গেল। হাঁপাতে হাঁপাতে অবনী নিজের উঠোনে ঢুকে পড়ল। মা তখন উঠোনে প্রদীপ জেলে বসেছিলেন। ছেলেকে এইভাবে ভিজে কাদা মাখা অবস্থায় হাঁপাতে দেখে আঁতকে উঠলেন। কি হয়েছে রে? এ কি দশা! ভিজে গেলি কি করে বাবা? কোথায় ছিলি? অবনী কোনো কথা বলতে পারল না, শুধু কাঁপতে কাঁপতে মায়ের আঁচল আঁকড়ে ধরল। সেই রাতেই ওর জ্বর এলো। ঘুমের মধ্যে বারবার চিৎকার করে উঠতে লাগলো, মেয়ে আমাকে আমাকে ডাকছে, ওই মেয়ে আমাকে ডাকছে, ও ডুবে যাচ্ছে। আমাকে আমাকে ওর সাথে নিয়ে যাবে। বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও তোমরা। মা শিউরে উঠলেন, বারবার মাথায় জল ছিটিয়ে দিলেন। ঠাকুর ঘরের প্রদীপ জ্বালিয়ে মন্ত্র পড়তে লাগলেন। কিন্তু অবনের শরীর তখন ঠান্ডা, ঘামে ভিজে যাচ্ছে। তার ঠোঁট কাঁপছে, চোখ বন্ধ হয়ে আছে। তবু মুখ থেকে বেরোচ্ছে কেবল একটাই কথা, ও ডুবে যাচ্ছে, আমাকে ডাকছে, আমাকে ডাকছে। বাইরে তখন অমাবস্যার রাত। প্রদীপের আলো হঠাৎ দপ করে কেঁপে উঠল। মা আঁচল কামড়ে চুপ করে রইলেন, যেন তিনিও বুঝতে পারছেন কিছু একটা অশুভ ঘটেছে অবনের সঙ্গে। পরের দিন সকালে মা কাঁদতে কাঁদতে গ্রামের লোকেদের জানালেন। খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। কয়েকদিন আলোচনা পরামর্শের পর অবশেষে
গ্রামের বাইরে থেকে এক ওঝাকে ডেকে আনা হলো। সন্ধ্যার পর উঠোনে প্রদীপ জেলে অবনীকে সামনে শুইয়ে দেওয়া হলো। গ্রামের লোকজন গোল করে দাঁড়িয়ে তাকিয়ে আছে। ওঝা মাথায় লাল গামছা বেঁধে হাতে কঞ্চির ঝাঁটা নিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। মাঝে মাঝে শ্বাস টেনে আবার ফু দিচ্ছেন অবনীর মাথায়। আমি বুঝতে পারছি, ও কি সন্ধেবেলা তাল দিঘির ধারে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ গুরুজি, ভুল করে বাড়ি ফেরার পথে নেমে গেছিল ওদিকে। ওঝা এক দৃষ্টে তাকালেন অবনীর দিকে, তারপর গম্ভীর কণ্ঠে উচ্চারণ করলেন, বহু বছর আগে ওই দিঘিতে এক মেয়ে রহস্যজনকভাবে ডুবে মারা গিয়েছিল। কেমন করে ডুবলো তা কেউ জানে না, কিন্তু তার অশান্ত আত্মা আজও সেই ঘোলাটে জলে বন্দি হয়ে কাঁদে। আজ তোমার ছেলের সঙ্গে সেই আত্মার দেখা হয়েছে। এ বড়ই অশুভ লক্ষণ বটে। সাবধানে, আর ভুলেও ওকে ওই পথে যেতে দিও না, না হলে সর্বনাশকে আর ঠেকানো যাবে না। তাহলে তাহলে কি করব গুরুজি? আমার অবনীকে বাঁচান। ওঝা ব্যাগ থেকে একটা কালো তাবিজ বের করে মায়ের হাতে দিয়ে বললেন, এই তাবিজটা বাড়ির দক্ষিণ কোণে পুঁতে দিও। এটা কালো তন্ত্রে সিদ্ধ করা হয়েছে। আর আজ রাতে ওকে এই ওষুধটা খাইয়ে দিও, তাহলেই আত্মার ছায়া কিছুটা সরবে। কিন্তু সাবধানে, একটুও নিয়ম ভাঙা চলবে না, নয়তো তার প্রলয়ের ডাক আর এড়ানো যাবে না। তখন শুধু তোমার ছেলে নয়, গোটা গ্রাম বিপদের মুখে পড়বে। কথাগুলো শুনে গ্রাম জুড়ে সাড়া পড়ে গেল। তালদিঘির অভিশাপ সত্যিই কি আবার ফিরে আসছে? কয়েকদিন পর অবনী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তবু তার চোখের তলায় ভয় লেগে রইল। কোনো তাল গাছের ছায়া দেখলেই বুক কেঁপে উঠত। আর তালদিঘির দিকে পা বাড়ানো, সেটা আর কোনোদিন হয়নি। কিন্তু রাত গভীর হলে ঘুমের ঘোরে সে মাঝে মাঝে ফিসফিস করে বলে উঠত, ও ডুবে যাচ্ছে মা, মা, ও আমাকে ডাকছে, আমাকে ডাকছে। গ্রামের লোকেরা আজও বলে, অমাবস্যার রাতে তালদিঘির ধারে গেলে লাল সাদা কাপড় পরা এক ভেজা মেয়ে ভেসে ওঠে। কেউ সাহায্য করতে গেলেই তার সাথেও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অবনী বেঁচে ফিরেছিল কেবল ভাগ্যের জোরে, কিন্তু তার সেই রাতের অভিজ্ঞতা সারা জীবন গেঁথে থাকবে তার মনে। কিছুদিন পর সন্ধেবেলার দিকে অবনী গ্রামের চায়ের দোকানের দিকে যাচ্ছিল। তার পেছনে কৌতূহলী মানুষজন। গ্রামের এক জেঠু তাকে জিজ্ঞেস করল, অবনী, শুনলাম ওই তাল দিকে ছায়া নাকি তোর উপর লেগেছিল, এখন কেমন আছিস রে? অবনী মাথা নিচু করে হাঁটছিল, কোনো উত্তর দিল না। দূরে যেতেই এক ছোট্ট বাচ্চা ছুটে এলো। অবনীদা, ভূত দেখেছো? কেমন গো? লাল চোখ নাকি শুনলাম। অবনী থম মেরে দাঁড়ালো। চোখের কোণে অদ্ভুত ছায়া ফুটে উঠল, কিন্তু কোনো কথা বলল না। সরাসরি
গিয়ে বসে পড়ল হাড়ুর চায়ের দোকানের বাঁশের বেঞ্চে। হারুদা, এক কাপ চা দিও তো। হাড়ু গরম চা বানাতে বানাতেই অবনী টের পেল চারপাশে ভিড় জমে গেছে। বাচ্চা থেকে বুড়ো সবাই একেবারে ওকে ঘিরে বসে আছে। সেই বাচ্চা আবার হাত টেনে বলল, অবনীদা, অবনীদা, সেদিন রাতে কি হয়েছিল গো? বলো না প্লিজ, বলো না। সবার কৌতূহলী মুখ দেখে অবনী আর নিজেকে আটকে রাখতে পারল না। ধীরে ধীরে ঘটনাটা বলতে শুরু করলো। তার কণ্ঠে ভয়, আতঙ্ক আর শিউরে ওঠা স্মৃতির ছাপ ছিল। গল্প শুনতে শুনতে দোকানের ভিড় একেবারে নিস্তব্ধ হয়ে গেল। কেউ বিশ্বাস করল, কেউ আবার ঠোঁট টিপে হাসল, কিন্তু বেশিরভাগের চোখে আতঙ্ক ঝিকমিক করছে। হঠাৎই জেঠু এগিয়ে এলেন। অবনী যে তালদিঘির পথ দিয়ে এসেছে, এটাই ওর সবচেয়ে বড় ভুল। ওখানে শুধু ছায়া নয়, রাত নামলে এক নারীর প্রেতাত্মা তাল গাছের মাথায় বসে থাকে। কেউ সেদিক দিয়ে গেলেই তাকে শিকার বানায়। কিন্তু তোরা কি জানিস আসলে ওই মেয়েটা কে? চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ল। জেঠু একটু গম্ভীর মুখে পা তুলে কাঠের বেঞ্চে বাবু হয়ে বসলেন। হাড়ুকে ডেকে বললেন, হারু, এক কাপ চা করে দে তো, গল্পটা লম্বা হবে। বুক পকেট থেকে একটা বিড়ি বের করলেন। আগুন ধরিয়ে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে একবার চারিদিকে তাকালেন। তারপর নিচু গলায় বলতে শুরু করলেন, তালদিঘির ইতিহাসটা তোরা জানিস না রে, আজ তোদের বলি, শোন। চায়ের দোকানে তখন শুনশান নীরবতা। শুধু চায়ের কেতলি থেকে ভেসে আসা ফুটন্ত জলের টুকটাক শব্দ আর বাতাসে ভাসমান বিড়ির ধোঁয়া। সবার চোখ জেঠুর মুখের দিকে আটকে আছে। তালদিঘির দক্ষিণ প্রান্তে থাকতো দুই বোন, ইলা আর নীলা। জন্মের পরেই মা মারা গিয়েছিল, তাই বাবা একাই সংসারের হাল ধরেছিলেন। ছোট্ট কুড়ে ঘর, তাল গাছের বাগান আর এই দুই কন্যাই ছিল তার সম্বল। কিন্তু সংসারের মমতার ভার যেন সবটুকুই পড়ে গিয়েছিল নীলার উপরে। নীলা ছিল শান্ত, ভদ্র, পরিণত মনের মেয়ে। কুঠিরের যাবতীয় সব কাজ জানতো, বাবার সঙ্গে তাল বাগানে হাত লাগাতো, চুলোর ধোয়ার পাশে বসে রান্নার গন্ধে ভরে তুলতো ঘর। এসব দেখে বাবা ওকে বুকের ভেতর এক বিশেষ আসন দিয়েছিলেন। আর ইলা, সে যেন কিছুটা অস্থির প্রকৃতি। দিনভর মাঠে ছোটাছুটি, কাদায় গড়াগড়ি, পুকুরে ঝাপাঝাপি, সব কিছুতেই তার আনন্দ। সংসারের সমস্ত কাজ যেন তার কাছে শত্রু। বাবার বকুনি তার নিত্য সঙ্গী। আর মনে মনে বাবার প্রতি জন্ম নিয়েছিল এক ধরনের বিরূপতা। তবু নীলা দিদিকে ভীষণ ভালোবাসত, প্রতিটি মুহূর্তে পাশে টানত, আপন করে ডাকত। কিন্তু সেই ভালোবাসা ইলার কাছে যেন বিষ হয়ে উঠেছিল। কেন বাবা শুধু নীলাকে ভালোবাসে, কেন আমায় নয়? এই প্রশ্নের আগুনই তাকে ভিতর থেকে পুড়িয়ে দিচ্ছিল। এক ভোরে বাবা কাজে বেরিয়ে গেলে হঠাৎই আকাশ ভারী হয়ে এলো। মেঘ জমে কালো ছায়া নেমে এলো গোটা গ্রামে। তারপরেই প্রবল ঝড় আর বৃষ্টি। তাল গাছগুলো একে একে দুলে উঠেছে। এই ভয়ঙ্কর আবহাওয়ার মাঝেই ইলা হঠাৎ
মুখ ঘুরে দিদিকে বলল, চল না দিদি, তাল কুড়াতে যাই। দেখ না, ঝড়ের টাইমে কত তাল পড়ে আছে। নীলা একটু ভয় পেয়েছিল বটে, কিন্তু দিদির ডাক সে কোনোদিনও ফেরাতে পারত না। মাথা নেড়ে রাজি হলো। দুজনেই দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল তাল দিঘির পাড়ে। বৃষ্টির জলে মাটির গন্ধ আরো তীব্র হয়ে উঠেছে। তাল গাছগুলো ঝোড়ো হাওয়ায় হেলে পড়ছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঝরে পড়া তালের স্তূপ। ইলা ভিজে শাড়ির আঁচল সামলে তৃপ্তির হাসি হেসে বলল, ওই দেখ দিদি, কত তাল পড়েছে। আয় আয়, কুড়াই না। দুজনেরই তখন কচি কাঁচা বয়স। বৃষ্টির জলে ভিজে নীলা আর ইলা মনের আনন্দে তাল কুড়োচ্ছে। ভিজে ঘাসে পা ফেলে সোদা গন্ধ উঠছে। তালপাতা থেকে ঝরে পড়া জলের ফোঁটা দুজনের গায়ে পড়ছে। ইলা এক হাসি হেসে হাত দিয়ে জল ছেটাচ্ছে নীলার মুখে, আর নীলা হেসে পাল্টা ছড়ে দিচ্ছে পাতার জল। যেন ছেলেবেলার খেলা। হাসি আর উচ্ছ্বাসে তালদিঘির চারিদিক মুহূর্তেই অন্যরকম হয়ে উঠেছে। হঠাৎই ইলা শাড়ির আঁচল কোমরে গুজে নেমে গেল দিঘির জলে। নদীর মতো দিঘির জল, চারপাশে কচুরিপানা দুলছে, আর আকাশ কালো করে বৃষ্টি নামছে। ইলা জলে ঝাঁপিয়ে পড়তেই জল ছিটকে উঠল। ছোট্ট দেহে সে যেন কুমিরের মতো জলে ভেসে সাঁতার কাটছে। নীলা তীরে দাঁড়িয়ে ভয়ে ভয়ে ডাকল, এই দিদি, দূরে যাস না, ডুবে যাবি। কিন্তু ইলা যেন কিছুই শুনছে না। হাওয়ায় ভেসে গেছে তার হাসির শব্দ। বৃষ্টির ধারা আর ঝড়ের হুহু শব্দে চারপাশ কেঁপে উঠছে। হঠাৎ নীলা লক্ষ্য করল ইলা নেই। অবাক হয়ে দুপা এগুলো। জলের ওপরে কচুরিপানা ছাড়া আর কিছুই নেই। যেন হাওয়ায় মিলিয়ে গেছে ইলা। নীলা চিৎকার করে ডাকতে লাগলো, দিদি, এই দিদি, কোথায় তুই? এই দিদি। তার কণ্ঠস্বর ডুবে গেল দিঘির কালো জলে। নীলার মনে হলো তার দিদি ইলা হয়তো সাঁতার কেটে লুকোচুরি খেলছে। কিন্তু এতক্ষণ ধরে কেউ মজা করে নাকি? বৃষ্টির ফোঁটা গায়ে পড়ছে, কাঁপুনি শুরু হয়েছে। অবশেষে নীলা স্থির থাকতে পারল না। দিঘির তীর ছেড়ে কোমর অবধি নেমে গেল জলে। হাত দিয়ে চারপাশে খুঁজছে। ঠান্ডা জলে আঙুল কাঁপছে। মুখে একটানা ডাক, ইলা, ইলা দিদি, দিদি। হঠাৎ পিছন থেকে জোরে একটা আঘাত। নীলা আটকে উঠল। শরীরটা কেমন যেন কেঁপে উঠল। আঘাত খেয়ে নীলা একেবারে দিঘির দূরে চলে গেল। যেন কালো জলের টানে টেনে নিল তাকে। তলিয়ে যেতে যেতে কাঁপা কাঁপা গলায় চিৎকার করে উঠল, দিদি, দিদি, আমাকে বাঁচা রে দিদি। দিদি, দিদি, আমি তো ছোট বোন রে, এমন করতে পারিস না রে দিদি। আমাকে বাঁচা রে দিদি। ইলার মুখে তখন ভয়ানক হাসি। তোকে বাঁচাবো আমি? হাহ! তুই তো ছোট লোক, হিংসুটে। তোকে আমার বোন বলতে লজ্জা করে। বাবা তোকে একা ভালোবাসবে?
আমাকে দূরে সরিয়ে দেবে? এবার দেখ দেখ কেমন মজা। এই বলে ইলা পাশে থাকা তালের বস্তাটা উঁচু করে নীলার দিকে ঠেলে দিল, যেন সে আর ধীরে উঠতে না পারে। নীলা হেসে বলল, এই 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 নি দেখ কেমন মজা। নীলার মুখ থেকে ততক্ষণে আর্তনাদ। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ কেউ আমাকে বাঁচাও, আমি আমি মরতে চাই না, দিদি দিদি। জলের ফেনা, আর্তনাদ আর বৃষ্টির গন্ধ একসাথে মিশে গেল। নীলার শেষ শব্দ ছিল, দিদি আমি তোকেও নিয়ে যাব। তারপর সে তলিয়ে গেল দিঘির গভীর কালো জলে। যেন তার গুমড়ে ওঠা কণ্ঠস্বর বলছে, আমি 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 ফিরে আসবো, আমি ফিরে আসবো। জেঠু একটু থেমে গলা ঝেড়ে আবার বলল, এরপর জানিস, নীলা ওর দিদি ইলাকে নিতে এসেছিল রাতের অন্ধকারে, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে আর কখনোই ফেরেনি। চুপচাপ বসা সবাই জেঠুর গল্প শুনছিল। জেঠু ধীরে ধীরে মাথা নেড়ে চারপাশে তাকালো। বাতাসে যেন হালকা শীতলতা নেমে এসেছে। কিরে, এবার বুঝলি তো কি ঘটেছিল ওই মেয়েটার সাথে? জেঠুর কণ্ঠ ভারী, ভীতিকর ও গভীর ছিল। সবাই চুপচাপ চোখ বড় বড় করে তাকিয়ে রইল। জেঠু আবার শুরু করলো, ওর বাবা জানতো মাঝে মাঝে নীলা ইলা শরীরের ভেতরে ঢুকে বাড়ির সকল কাজকর্ম করে দিয়ে চলে যেত। এর ফলে বাড়ির যাবতীয় সব কাজ ঠিকঠাক হতো, কিন্তু এতে ইলা অসুস্থ হয়ে পড়ত, বারবার কাবু হয়ে যেত। তাই কোনো এক সকালে তারা এই গ্রাম ছেড়ে চলে যায় দূরে, বহু দূরে। ইলাও ভয়ে ভালো হয়ে যায়। চেয়েছিল বোনের আত্মাকে মুক্তি দিতে, কিন্তু দেয়নি, ইচ্ছা করেই দেয়নি। ভেবেছিল বেঁচে থাকতে যা কিছু পায়নি, মরে গিয়ে অন্তত যা খুশি তাই করুক নীলা। মায়ের আদরটুকু তো পায়নি। তারপর থেকে ওর বাবা আর ইলা চলে যেতেই শোনা গেল, যে ওই পথে যায় সে শুনতে পায়, বাঁচাও বাঁচাও এই ডাকটা। কখনো কাঁধে ঠাস করে হাতের চাপ লাগে, অনেক সময় বাড়ি পর্যন্ত পিছু নেয়, আবার ছেড়েও দেয়। কিন্তু নীলা না, সে কোনোদিন কাউকে মেরে ফেলেনি, শুধু ডেকেছে, কাঁদিয়েছে, ভয় দেখিয়েছে। আর আজও তার আত্মা মুক্তি পায়নি। জেঠু এবার ঠোঁটে হাসি টেনে বলল, তবে এবার ভাবছি বাচ্চা মেয়েটাকে মুক্তি দেওয়া উচিত। যাই যাই উঠি রে, এই নিয়ে একটা ব্যবস্থা করতে হবে। দেখি কি করতে পারি। মিলন ওঝাকে ডাকতে হবে, ও বেশ ভালো করে মেয়েটার শান্তির কাজটা করতে পারবে। এই বলে সবাই যে যার বাড়ির পথে রওনা দিল। কিছুদিন পর পাশের গ্রাম থেকে মিলন ওঝাকে ডেকে ওই তালদিঘিতে একটা যজ্ঞ করা হলো। জেঠু নিজেই দায়িত্ব নিয়েছিলেন। এই যজ্ঞের পর থেকে আর কখনো নীলাকে দেখতে পাওয়া যায়নি তালদিঘিতে।